নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থী তালিকা নিয়ে উন্মাদনা তত বাড়তে দেখা গিয়েছে। তার সঙ্গে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। একেবারে নয়া কায়দায় চমক দিয়ে প্রার্থী তালিকার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই দৌড়ে যদি বিচার করা যায় তাহলে এই মুহূর্তে রাজনৈতিক মহল বিবেক যেটা বলছে যে বিজেপি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত করাতে টিএমসির থেকে অনেকটা পিছিয়ে, তাই তো? আর তার মধ্যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় নাম দেওয়া হয়নি, আর তার সঙ্গেই রুদ্রনীলের সামনে যে বড়সড় প্রশ্নচিহ্ন। গোটা বিষয়টা নিয়ে যদি প্রার্থী তালিকার কথা হয় তাহলে এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে এই মুহূর্তে রয়েছে বিজেপি, তাই নয় কি? কি বলছে রাজনৈতিক মহল? দেখো, সাম্প্রতিক সময় অনেকদিন অপেক্ষার পরে বঙ্গে দ্বিতীয় দফাতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় তরফে যে দ্বিতীয় দফা, তাতে পশ্চিমবঙ্গের নাম ছিল না। পরবর্তীকালে দেখা গেল যে তৃতীয় দফার যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে তাতে বঙ্গের দ্বিতীয় দফার নাম রয়েছে, কিন্তু দ্বিতীয় দফাতেও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করা সম্ভব হয়নি। এখনো অবধি পশ্চিমবঙ্গের 4টি আসন, একদিকে ঝাড়গ্রাম, একদিকে যেটা বলা হচ্ছে ডায়মন্ড হারবার খুব গুরুত্বপূর্ণ, এবং আসানসোল, এই যে সিটগুলো রয়েছে এই সিটগুলো কিন্তু এখনো অবধি যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি, ফলে একটি জটিল পরিস্থিতি কিন্তু বিজেপির অভ্যন্তরে তৈরি হয়ে আছে। তার সঙ্গে যদি আমরা রুদ্রনীলের যদি প্রসঙ্গটা তুলি তাহলে কিন্তু এই বিষয়টা আরো অনেকটা জলঘোলা। তার কারণ ইতিমধ্যেই তিনি বলে দিচ্ছেন যে 4টে নাম যেখানে এখনো প্রার্থী দেওয়া হয়নি, অন্যতম হচ্ছে সেই কেন্দ্র যেখানে কিনা লোকসভা নির্বাচনের অনেক আগের থেকে বাংলার মানুষের নজর, আর সেটা হচ্ছে কি ডায়মন্ড হারবার, আমরা সকলেই জানি। এবং ওপেন চ্যালেঞ্জ এখন তিনি বলে দিচ্ছেন যে তিনি সেখান থেকেই দাঁড়াতে চান, টিকিট পেলে তিনি সেখান থেকেও লড়াই করবেন। কিন্তু সেক্ষেত্রে তার দল বা সিপিএম বলো, প্রত্যেকে কিন্তু একটা অদ্ভুত জটিলতায় ভুগছে ডায়মন্ড হারবার নিয়ে। কারণ এখনো অবধি যতই তিনি আস্ফালন করুন, যতই তিনি এত কিছু বলুন, সেই প্রথম থেকে তিনি এই কথা বলে এসেছেন, কিন্তু এখনো অবধি আজকের তারিখ অবধি অন্তত নওশাদ সিদ্দিকী বলো বা আইএসএফ বলো বা সিপিএম বলো বা বিজেপি বলো, কোনো দলই কিন্তু ডায়মন্ড হারবারে তাদের কোনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এটা কিন্তু একেবারে সত্য, এবং যে যাই বলুক, দল চূড়ান্ত অনুমোদন দিক না দিক সেটা দলের কথা, কিন্তু বাস্তব সত্য এটাই যে ডায়মন্ড হারবারে এখনো অবধি ঘোষিত প্রার্থী একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই। আর তার সঙ্গে রুদ্রনীলের যদি কথা হয় বিবেক, তাহলে আমরা দেখেছি যে বারংবার এই রুদ্রনীল, এই যে নামটা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে তার নাম, আবারও টিকিট না পেয়ে মনের দুঃখে তিনি নাকি দলে ফিরে যাচ্ছেন, এই কথাও কিন্তু কানাঘুষে চলছে। আর তারই মধ্যে তিনি বলছেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করবেন। তো সেটা কতটা মানে রাজনৈতিক মহল বলো বা বিজেপির অন্দর মহলে এটা নিয়ে কতটা আলোচনা হচ্ছে? দেখো, এক সময় বিভিন্ন রাজনৈতিক মহল সূত্রে একটা খবরও হাওয়ায় ভাসছিল যে ডায়মন্ড হারবারে সেখানকারই একজন লোকাল যুবক বিজেপির কর্মী, তাকে হয়তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে। এবং আমরা সাম্প্রতিক সময়ে যে কটি তালিকা এসেছে তাতে আমরা দেখেছি রুদ্রনীল ঘোষের সেভাবে নাম নেই, এবং অনেক জায়গাতে অনেক সম্ভাব্য প্রার্থী আমরা হিসেব করেছি, যেমন ভারতী ঘোষ আমরা হিসেব করেছিলাম যে হয়তো বসিরহাটে তাকে প্রার্থী করা হতে পারে। এরকমই অনেকগুলো নাম, অনেকগুলো সম্ভাবনা, সেই সম্ভাবনায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভারতী ঘোষের যেরকম জায়গা হয়নি, তেমনি এখনো অবধি জায়গা হয়নি আরেক ঘোষ মহাশয় অর্থাৎ রুদ্রনীল ঘোষের। যদিও বিভিন্ন ক্ষেত্রে তিনি সমাজ মাধ্যমে, তার ফেসবুক পেজে বলো বা তার যে টুইটার হ্যান্ডেল বলো বা এক্স হ্যান্ডেল, এখনকার এক্স হ্যান্ডেল, সেখানে তিনি সরকার বিরোধী বিভিন্ন রকমের পোস্ট থেকে শুরু করে তার নিজস্ব তৈরি করা কবিতা, তার বিখ্যাত কবিতা অনুমাধব, সেটাও একসময় সাড়া ফেলেছিল। আমরা যদি বলি যে সন্দেশখালী, সেইখানেও আমরা দেখেছি যে রুদ্রনীলের যে ভূমিকা, কতটা তিনি কিন্তু নিশানা করছিলেন শাসক দলকে। শুধু তাই নয়, তুমি যে গানের কথা বলে, কবিতার কথা বলে, সেখানে দাঁড়িয়েও গান বেঁধে বা কবিতা বেঁধে কিন্তু একেবারে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এত কিছুর পর, এত পরে টিকিট পাওয়া, এটা দলের কাছে বা নিজের কাছে নিজের একটা কোথাও দরটা কি কমে যাচ্ছে, এমন একটা বিষয় কিন্তু বা প্রশ্ন কিন্তু উঠে আসবে, খুব স্বাভাবিক। দেখো, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অন্য দল থেকে আসা প্রার্থীকে, অন্য দল থেকে আসা সদস্য বা অন্য দল থেকে আসা নেতাকে বিজেপি প্রার্থী করেছে। আমরা দেখেছি অর্জুন সিং এর ক্ষেত্রে, আমরা দেখেছি তাপস রায়ের ক্ষেত্রে তারা প্রার্থী হয়ে গিয়েছেন, অথচ দীর্ঘদিন ধরে রুদ্রনীল ঘোষ তিনি বিজেপিতে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে এখন অবধি প্রার্থী করা হয়নি। এটা দিলীপ ঘোষ, যার কথা বারবার উঠে আসছিল যে এখনো পর্যন্ত টিকিট পাননি, তাকেও জায়গা দিয়ে দেওয়া হলো, কিন্তু রুদ্রনীল ঘোষের কোথাও নাম নেই। হ্যাঁ, রুদ্রনীলের ঘোষের এখনো অবধি কোথাও কোনো কিন্তু নাম আসেনি, এবং সেক্ষেত্রে এখনো অবধি তার হাতে সম্ভাব্য
4টি অপশন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একদিকে ঝাড়গ্রাম, অন্যদিকে আসানসোল এবং আরেকটি উল্লেখযোগ্য জায়গা হলো ডায়মন্ড হারবার। এবং এক্ষেত্রে তোমায় যেটা বলে রাখি, ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের একজন ডাক্তার তিনি ইতিমধ্যেই কিন্তু তার যে পদত্যাগপত্র সেটা জমা করেছেন। যদিও এই ক্ষেত্রে আবার মনে করিয়ে দিতে হয় 2019 সালে মুকুটমণি অধিকারীর সেই ঘটনা, যিনি সে বছর কিন্তু লড়াই করতে পারেননি, তার পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে। এবং প্রমোদ টুডুর ক্ষেত্রেও একই রকম একটা আবহ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে তিনি আগামী দিনে বিজেপির হয়ে লড়বেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। অপরদিকে আসানসোলের ক্ষেত্রে আমরা দেখেছি পবন সিং তার নাম প্রত্যাহার করে ফেলার পরে একটা জটিলতা তৈরি হয়েছিল। অনেকে মনে করেছিলেন অগ্নিমিত্রা পল, কিন্তু অগ্নিমিত্রা পল এই মুহূর্তে তিনি মেদিনীপুরে চলে গিয়েছেন, মেদিনীপুরে তিনি প্রার্থী হচ্ছেন। ফলে এই মুহূর্তে খোলা মাঠে যে নামটা সবার আগে ভেসে উঠছে সেটি হলো গিয়ে প্রাক্তন মেয়র, প্রাক্তন বলা যেতে পারে তৃণমূলের প্রাক্তন নেতা এবং বর্তমানে তিনি বিজেপির জাঁদরেল নেতা বলা যেতে পারে, অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারির কথা। ফলে একমাত্র খালি জায়গা এই মুহূর্তে, যেই জায়গাতে কোনো নেতার নাম সেই অর্থে ভাসছে না, একেবারে যাকে বলা যায় যে একটা আনসেফ জোন অনেকেই মনে করছেন ডায়মন্ড হারবার। বিজেপির অনেক ওখানে প্রার্থী দিতেও কিন্তু মানে যেটা কে দাঁড়াবে এই নিয়েও বারবার সংশয় দেখা যায়, কারণ যেভাবে হেভি ওয়েট একটা কেন্দ্র এবং হেভি ওয়েট একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের খোদ নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন। এবং এমন একটা সময় রুদ্রনীলের এই যে চ্যালেঞ্জটা নিজের জন্য নেওয়া, সেটা তার পলিটিক্যাল ক্যারিয়ারে ঠিক কোন দিকে যেতে পারে, এই নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা? দেখো, একটা বাংলায় প্রবাদ আছে, নাই মামা থেকে কানা মামা ভালো। যদি ডায়মন্ড হারবারেও প্রার্থী হওয়া যায় সেক্ষেত্রে একটা পলিটিক্যাল যে বলা যেতে পারে আইডেন্টিটি বা পলিটিক্যাল আমরা যেটাকে বলা যেতে পারে বিভিন্ন সময় বলি যে ফোকাস, তার উপরে এসে পড়বে এবং রাজনীতিতে সবসময় ফোকাস থাকাটা খুব জরুরি। রুদ্রনীল ঘোষ তিনি একদিকে অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট সমাদৃত হয়েছেন বিভিন্ন মহলে, অপরদিকে তার বিভিন্ন ছড়া সরকারকে টন্ট করে বা সরকার বিরোধী বিভিন্ন ছড়া সেটাও সমাজ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু মাঠে ময়দানে নেমে রাজনীতি করা বা সেই অর্থে নেতা হয়ে ওঠা, আমরা জানি যে এক সময় তার অন্যতম অভিন্ন হৃদয় বন্ধু রাজ চক্রবর্তী, তিনি এই মুহূর্তে ব্যারাকপুরের তিনি এমএলএ এবং তিনি রীতিমতো মাঠে নেমে ময়দানে নেমে ইসে করছেন। তার আরেক সহকর্মী দীপক অধিকারী, তিনিও রীতিমতো ঘাটাল থেকে 2বার জিতেছেন। একেবারে মানে একটা তার অনেক বন্ধু যারা একসময় একই সাথে তারা অভিনয় শুরু করেছেন, একই সাথে রাজনৈতিক জগতে পদার্পণ করেছেন, তাদের মধ্যে অনেকে আজকে সফল রাজনীতিবিদ। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে রাজনৈতিক মহল এটাও মনে করছে যে রুদ্রনীল ঘোষ এখন যেন তেন প্রকারেণ নির্বাচনের ময়দানে নামতে চাইছেন এবং তিনি যতটা চাইছেন যে নিজের দিকে ফোকাসটাকে নিয়ে আসা, রাজনৈতিক ফোকাস। আর তার সঙ্গে যেভাবে মনে করা হচ্ছে বা আলোচনা রয়েছে যে যদি আমরা তালিকা প্রকাশের কথা বলি প্রার্থী তালিকায়, তাহলে কিন্তু ব্যাকফুটে তৃণমূল কংগ্রেসের থেকে এই মুহূর্তে রয়েছে বিজেপি। তবে ভোট ব্যাংকে কে কতটা এগিয়ে, কার দৌড় কতটা, সেটা তো সময় বলবে। তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তার সঙ্গে রুদ্রনীল ঘোষের মতো আরও যারা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন বিজেপিতে টিকিট পাওয়ার আশায়, তাদের ভাগ্য কিভাবে নির্ধারণ হয় সেটা আগামী দিনে বলবে। তবে ডিজিটাল খবরিলালে অবশ্যই নজর রাখবেন খবরের ভেতরের খবরের জন্য, আর কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।